বন্ধুরা, আমরা অযোধ্যা স্টেশনে পৌঁছে গেছি। অযোধ্যা স্টেশনটা খুবই সুন্দর, নতুন তৈরি হচ্ছে, এখনও পুরোপুরি তৈরি হয়ে উঠতে পারেনি। তৈরি হওয়ার পরে হয়তো অনেক ফেসিলিটি আরও বাড়বে। আপাতত আমরা এখন ডরমিটারি বা রিটায়ারিং রুম কোথায় পাবো সেই খোঁজ চাওয়াচ্ছি। খুঁজে পেলে দেখবো, এখানে যদি বুকিং করা যায় বুকিং করে নেব, তা নাহলে বাইরে হোটেল দেখতে হবে। মন্দিরের সিংহদ্বার, যেটা এখন দেখাবো, সিংহদ্বার এইখান দিয়ে ঢুকতে হয়, দুদিকে দুটো তোরণ করা আছে। এবার এইটা হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাব। আমি আর আমার সঙ্গী অজয় এই রাস্তা দিয়ে ঢুকলাম মন্দিরের চত্বরের মধ্যে। এইখানটা অবধি ভিডিও করা যায়, কতদূর অবধি ভিডিও করা যায় বলতে পারবো না, কারণ এখানে বোধহয় ভিডিও ক্যামেরা সব জমা রাখতে হয়। দেখা যাক কতদূর অবধি করতে পারি। এইটা হচ্ছে যাবার রাস্তা। এইখান অবধি লকার জমা করার জায়গা, মন্দিরে মোবাইল নিয়ে যেতে দেয় না এবং ক্যামেরাও অ্যালাউড নয়। এইখান থেকে আমরা মন্দিরের দিকে যাচ্ছি, দেখা যাক কত দূর যেতে পারি। উপরে ছাউনি দেওয়া আছে যাতে রোদ্দুর না লাগে। দেখে তো মনে হচ্ছে বেশ খানিকটা হেঁটে যেতে হবে মন্দির দেখার জন্যে। এটা সুগ্রীব কিলা, এখানেও একটা মন্দির আছে। এসব মন্দিরগুলো এখনও আন্ডার কনস্ট্রাকশন, পুরোপুরি তৈরি হয়নি, তবে কারুকার্য দেখে মনে হচ্ছে অসাধারণ কারুকার্য হবে। মন্দিরের সাইডের কারুকার্য ভালোই আছে, উপরে ছাউনিও আছে। এখানে সব জুতো জমা করে, এটা লকার নয়, লকারটা আরও ভেতরে। জুতো জমা করে এরা একটা স্লিপ দেবে, সেই স্লিপটা বাইরে থেকে গিয়ে দেখালে তখন আমি আমার জুতো পেয়ে যাব। এক্সিট দ্বার, এর আগে মোবাইল নিয়ে যেতে দেয় না, তাই মোবাইল নিয়ে যাওয়া হয়নি। এইখান থেকে আমরা তুলছি, এখান থেকে বেরোনো। এখানে এইগুলো হচ্ছে মোবাইল আর জুয়েলারি লকার রুম। এখানে যত জুয়েলারি মোবাইল আছে লকার রুম আছে, এখানে জমা করবেন। এর এগেনস্টে আপনাকে একটা চাবির রিং দেবে, সেই চাবির রিংটা দিলে ওরা আপনাকে মাল দিয়ে দেবে। এখানে সব কর্মচারী মহিলা। রাম ভক্ত, তারা এক জায়গায় বসে রাম কীর্তন করছেন এবং এদের ভক্তি দেখে মনে হচ্ছে এরা রাম খুবই ভক্ত করেন। মন্দির থেকে বেরিয়ে আমরা ওই একটা ইলেকট্রিক ভ্যানে করে, যেখানে 8-10 জন বসতে পারে, সেরকম ভ্যানে 20 টাকা প্রতিজনের ভাড়া দিয়ে আমরা এলাম সরজু নদী। এইটা সরজু নদীর ঘাট, এখানে সবাই আসে, দেখছি লোকে চানও করছে। এইখান থেকে আবার আমরা যদি মন্দির যেতে চাই, আবার 20 টাকা দিয়ে ওই ইলেকট্রিক গাড়িতে যেতে হবে। গেট দেখা যাচ্ছে, এই গেটটা মনে হচ্ছে শহরে ঢোকার প্রথম গেট এবং এর দুপাশে রামায়ণের অনেক ছোট ছোট ঘটনা সব তৈরি করা রয়েছে এবং এটা দেখা যাচ্ছে 7টা সাদা ঘোড়া নিয়ে যাচ্ছে। এই বাসটায় আমরা এসেছি, বাসটা এখন মাঝ রাস্তায় কোথাও দাঁড়িয়েছে রাত্রিরে খাবারের জন্য। আমরা খেলাম রুটি, ডাল আর রায়তা। টোটাল কস্ট পড়লো 290 টাকা, কিন্তু হাইওয়ের ধারের হোটেল, খুব টেস্টি খাবার। গুড মর্নিং, আজকে সকালে আমরা উঠলাম লখনৌ থেকে, এবারে স্টার্ট করছি। আমরা যাব এখন দেহরাদুন। কাল রাতের ঘটনাটা বলে দিই। কাল রাতে আমরা অযোধ্যা থেকে ট্রেনে আসিনি, আমরা চেষ্টা করলাম একটা অন্য রুট, সেটা হলো বাসে। তো বাসে আসার সময় অনেক লোকাল বাস আছে, লোকাল বাস সব সময় আসছে, তাদের ভাড়াও কম, কিন্তু আমরা একটু লাক্সারিভাবে আসবো বলে আমরা জয়পুর, অযোধ্যা জয়পুর ইন্টারসিটি বাসে আমরা বুক করলাম। খুবই আরামদায়ক বাস,
এবং ভাড়াটাও খুব একটা বেশি নয়, 400 টাকা ভাড়া নিল। অ্যান্ড আমাদের প্রায় 9:30 পৌনে 10টার সময় আমাদের লখনৌ পৌঁছে দেয়। আমরা ওখান থেকে টোটো করে আমরা চলে আসি স্টেশনে এসে যথারীতি IRCTC-র ডরমিটরিতে আমরা ছিলাম রাত্রিরে। 400 টাকা করে ভাড়া, রাত্রে ভালোই ঘুম হয়েছে। সকালবেলা এখন আমরা বেরোচ্ছি, ছেড়ে দিলাম 9 ঘন্টার বুকিং নিয়েছিলাম আমরা। আমাদের বুকিং 8টা অবধি ছিল, তো আমাদের ট্রেন এসে গেছে, ওই জন্য আমরা তাড়াতাড়ি ছেড়ে দিয়ে চলে এলাম। এবং আমরা এখন যাচ্ছি প্ল্যাটফর্ম নম্বর 2-এ কুম্ভ এক্সপ্রেস ধরবো বলে টু দেরাদুন। গুড মর্নিং, দেরাদুন বাস স্ট্যান্ড থেকে বলছি। আজকে সকালে 5:30টার সময় প্রথম বাস গেছে বারকোট, কিন্তু আমাদের ইনফরমেশান একটু ভুল দিয়েছিল যে 10টার সময় বারকোটের বাসায় আসবে। সেই বাসটা আজকে ক্যান্সেল আছে, যার জন্য আজকে আমরা নওগাঁর দিকে থেকে বারকোট জানকিচটি চলে যাওয়ার চেষ্টা করব। এখান থেকে নওগাঁও লাগবে 4 ঘন্টা মতো। বাস ভাড়া দুজনের নিয়েছে 560 টাকা। আর সকালে হোটেলে তো চেক আউট করেছি, হোটেলটা ভালো, 1200 টাকা, এসি রুম, গরম জল, সব কিছু ব্যবস্থা ভালোই ছিল, একদম বাস স্ট্যান্ডের গায়ে। যার জন্য বাস স্ট্যান্ড থেকে আমাদের হোটেল পৌঁছতে 1 মিনিট সময় লাগে। এখন বাস স্ট্যান্ডের কাছে থাকতে গেলে খুব সস্তা দেখলে চলবে না। মোটামুটি প্রাইম জিনিস হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডের কাছে থাকতে হবে, তাতে একটু কস্টলি হলে ক্ষতি নেই। আজকে 26শে অক্টোবর আমরা দেরাদুন থেকে যমুনোত্রীর দিকে রওনা হচ্ছি। কত ঘাটে কখন কী হয় কেউ কিছু বলতে পারে না। 8টার সময় দেরাদুন থেকে বেরিয়ে 8 ঘন্টার মতো রাস্তায় আসার পরই হঠাৎ করে বাসের সামনের টায়ার পাংচার হয়ে গেল। এখন তার জন্য প্রায় ঘন্টাখানেক আমরা আটকে গেলাম। আর বাস সারানো হচ্ছে, চাকা একটা চেঞ্জ করা হয়ে গেছে, এই চাকাটি চেঞ্জ হয়েছে, আর তারপরে সারানো হবে, দিয়ে চলছে। জানি না এখন কখন গিয়ে পৌঁছাবো। যাই হোক, মনে হচ্ছে পৌঁছে যাবো ঠিকমতো। সবার কাছে জিজ্ঞেস করলাম, লোকাল লোকেদের কাছে, যে হ্যাঁ ওখান থেকে বাসটা সব ঠিকমতোই পাওয়া যাবে। দেখা যাবে। আমরা এইমাত্র পৌঁছলাম যমুনোত্রীর জানকিচটিতে। জানকিচটি পৌঁছানোর জন্য রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, খুবই খারাপ রাস্তার অবস্থা। বন্ধের সময় ট্রাফিক খুব কম বলে আমরা একটু তাড়াতাড়ি এসে গেছি। আজকে সকালে দেরাদুন থেকে জানকিচটির যে ডাইরেক্ট বাসটা ছিল সেটা ক্যান্সেল হয়ে যায়। আমরা ওখান থেকে ওরাই বলে, কোন জায়গাটা এলাম রে, নওগাঁও বলে একটা জায়গা অবধি বাসে এলাম। ওখান থেকে বুক করে নিলাম। নওগাঁতে নেবে সাথে সাথে আমরা জানকিচটির বাস পেয়ে গেলাম, যে বাসটা লোকাল বাস। একটু সময় বেশি নিল, কিন্তু আমাদের ওয়েট করতে হয়নি জানকিচটির বাসের জন্য। আমরা ইনস্ট্যান্ট পৌঁছে গেছি জানকিচটি। এখানে এসে এখন বন্ধের সময়, অধিকাংশ হোটেলই খালি দেখছি। তো আমরা একটা রুম পেলাম উইথ গিজার, 700 টাকায় রফা হলো। কালকে সকালবেলা আমরা ভোরবেলা 4টের সময় বেরোব। জয় মা যমুনোত্রী, জয় মা যমুনোত্রী। এখন সময় সকাল 4:30।
রবিবার 27 অক্টোবর আমি আর আমার পার্টনার অজয় আমরা বেরিয়ে পড়লাম যমুনোত্রী মন্দিরের উদ্দেশ্যে। প্রোগ্রাম আছে, একটু সকাল সকাল গিয়ে আমরা ওখানে চান করব, চান করে পুজো দেবো, পুজো দিয়ে আবার ফিরে এসে বেশিক্ষণ এখানে থাকবো না। আমরা নেক্সট আমাদের গন্তব্য গঙ্গোত্রীর দিকে এগিয়ে যাওয়ার একটা প্রোগ্রাম রেখেছি। এখন দেখা যাক কত তাড়াতাড়ি বা কোন সময় আমরা ফিরতে পারি, ফিরে এসে তারপরে নেক্সট প্রোগ্রাম ঠিক করব। গুড মর্নিং, শুভযাত্রা। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র জানকীচট্টি, এখানে একটা অ্যাম্বুলেন্সও আছে দেখা যাচ্ছে। ব্যবস্থাপনার তো ত্রুটি নেই, কিন্তু কতদূর কারুকার্য কাজ করবে সেটা আমার জানা নেই। এখন তো বন্ধ, রাস্তায় এখন একটাও লোক নেই। এই হচ্ছে যমুনোত্রী যাওয়ার রাস্তা। আমি আর বাবু হেঁটে চলেছি। ওয়েদার খুব একটা ঠান্ডা নেই, হাঁটলে আরও গরম লাগবে। একটা টোকেন ডিস্ট্রিবিউশন সেন্টার, যখন ভিড় হয় তখন এইখান থেকে পারমিশন দেখে, রেজিস্ট্রেশন দেখে, ডেট দেখে এখান থেকে টোকেন দেয়, তারপরে গিয়ে ওখানে লাইন দেওয়া যায়। এখন আপাতত বন্ধ, আমরা তো এখন মুক্তাঞ্চল দিয়ে যাচ্ছি। যাবার সময় একটা চায়ের দোকানে আমরা চা খেলাম। এইখানে যিনি মালিক উনি বললেন আমার কাছে শোবার জায়গাও আছে। এই যে সামনে দেখছেন দুটো চৌকি পাতা আছে, এই চৌকি দুটো উনি শোবার জায়গা হিসেবে দেন। ওনার কাছে কম্বল সব আছে। এই যে চৌকি দুটো দেখছেন, ওনার কাছে কম্বল, ওই দূরে দেখছেন তোষক আছে, এদিকে স্লিপিং ব্যাগ আছে। খাবারের ব্যবস্থা করে দেবেন, পরোটা তারপরে और क्या बनाते हैं आप? पराठा, आलू पकौड़ी। हाँ सर। चाय वाय सब मिलता है, कॉफी मिलता है, पराठा बनता है। बंगाली वालों को ज्यादा बढ़िया सेवा देता है। अरे वाह 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 वाह। बंगाल वालों को তাহলে এখানে যদি আমরা রাত্রে চলে আসতাম, আমরা প্রকৃতিটাকে আরো কাছ থেকে দেখতে পেতাম। যাই হোক, জানি না যখন, তখন আর বলে লাভ নেই। এটা আমি সবার জন্যে জানকারির জন্য জানাচ্ছি যে আপনারা যদি প্রকৃতির কাছাকাছি থাকতে চান, 2 কিলোমিটার ওপরে হেঁটে চলে আসুন আলো থাকতে থাকতে। আপনার নাম? সুশীল ভাইয়ের দোকানে আসুন, 3টে চৌকি পাতা আছে, এই চৌকিতে আপনি রাত কাটাতে পারেন। যেতে যেতে প্রথম একটা চায়ের দোকানে বসে সামান্য রেস্ট এবং একটু গরম চা খেয়ে পরবর্তী যাত্রা শুরু হবে। আমরা বসে আছি একটা চায়ের ছাউনিতে, ওপাশে দূরে আগুন জ্বলছে, ওইখানে আগুন জ্বলছে বাইরে। আর দেখা যাক গরম চা খেয়ে, কোনো তাড়াহুড়ো নেই, ধীরে 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 আমরা এগিয়ে যাব, কোনো তাড়াহুড়ো নেই। পথের ধারে যদিও এখন আলো কম, সব অস্পষ্ট, তবুও যমুনাজি বয়ে চলেছেন। তার আওয়াজটা যেটা তোমরা শুনতে পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে জলের আওয়াজ। এই হচ্ছে রানা। কোথায় রানাকে দেখা যাচ্ছে না, সামনে পথ, কিছুটা জায়গা অন্ধকার। দুটো ঘোড়া আমাদের ক্রস করে চলে গেছে, আবার আমরা ফিরে যাব সেই ধীরে রাস্তায়। ধীরে ধীরে চলো, কিন্তু স্টেডি চলো। এখান থেকে যমুনোত্রী 3 কিলোমিটার, তার মানে আমরা অর্ধেক পার করে এসেছি। এখন বাজে 6টা, আমরা স্টার্ট করেছি 4:30। 1.5 ঘন্টায় 3 কিলোমিটার। কিছু কিছু লোক আসছে, ঘোড়াও আসছে, ধীরে ধীরে দোকানও খুলছে। আমরা একটা জায়গায় চা খেলাম, সেটা আগেই দেখিয়েছি। অনেকটা পেরিয়ে এসেছি, বাকিটা পেরোলেই আমরা যমুনোত্রী মন্দির পৌঁছে যাব। আর 1/2 কিলোমিটার পৌঁছলেই আমরা মন্দিরে পৌঁছে যাব। এদিকে ঘোড়ার উপদ্রব শুরু হয়ে গেছে যথারীতি। রাস্তায় সেরকম লোক নেই, তবে ভিড় অনেক কম, শেষের দিকে তো তাই। প্রথম দর্শন যমুনোত্রী মন্দিরের। দূরে দেখা যাচ্ছে লাল মন্দিরের চূড়া। এইখান থেকে মন্দিরের ডিস্টেন্স আর বেশি দূর নয়, একটু চড়াই আছে, ঠিক আছে, কিন্তু আমরা পৌঁছে গেছি। আর 1 কিলোমিটার বাকি। আমরা 5 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি। এখান থেকে মন্দির আর 1 কিলোমিটার। রাস্তাটা একটু চড়াই আছে, কিন্তু অসুবিধে হয় না, কারণ রাস্তা ভালো। মন্দিরের প্রথম দর্শন দেখে খুবই ভালো লাগছে। আমরা পৌঁছে গেলাম 6 কিলোমিটার রাস্তা ট্রেক করে।
এখান থেকে আর হয়তো 300-400 মিটার হবে। ফেরার সময় এবার দেখতে হবে কতক্ষণ সময় লাগে। আসার সময় তো ঘন্টা 3 সময় লাগলো। যমুনা নদী বয়ে যাচ্ছে, এখান থেকে শুরু হয়েছে, মন্দিরের পাশ দিয়েই যমুনা নদী বয়ে যাচ্ছে, এদিকে যাচ্ছে, বাবু আগে যাচ্ছে, আমরা পৌঁছে গেছি। এইটাই যমুনোত্রী মন্দির, এর ভেতরেই মা যমুনোত্রীর মূর্তি আছে, কিন্তু সেখানে ফটো তুলতে দেয় না, তাই আমরা ফটো তুলতে পারলাম না, কিন্তু মন্দিরের ফটোটা তুললাম। এই চারিদিকে পাহাড়, পাহাড়ে পুরো ঘেরা যমুনোত্রী মন্দির। নামছে চান করতে, ধীরে ধীরে গরম জলে গা সইয়ে নিয়ে আস্তে আস্তে নামছে। এই তপ্তকুণ্ডে চান করা খুব আরামদায়ক। আমার চান হয়ে গেছে, আমি আগে চান করে নিয়েছি, খুবই আরামদায়ক। আমরা আসার সময় পায়ে যা ব্যথা বেদনা, গায়ের কোনো ব্যথা হয়নি, পায়ে যা ব্যথা বেদনা ছিল সব নিমেষের মধ্যে উধাও। বাবু এখন ডুব মারছে, 3 ডুব মারার পরে এখনও খানিকক্ষণ থাকবে। জায়গাটাতে হচ্ছে গরম জলের উৎস। এখান থেকেই যে ওখানে গরম জলের যে পুকুর আছে, চৌবাচ্চা আছে, এখান থেকে জল যাচ্ছে ওখানে। এটা হচ্ছে সূর্যের মন্দির। যমুনা হচ্ছেন সূর্যের কন্যা, যমুনা আর শনি এরা দুজনে সূর্যের কন্যা, রবির কন্যা, তাই এদের পিতা এই এখানে পূজা হয় সূর্যদেব। এইটা হচ্ছে তপ্তকুণ্ডের উৎস। যমুনা নদী বয়ে চলেছে এখান থেকে, এই শুরু যমুনা নদীর যাত্রা, ব্রিজের তলা দিয়ে যমুনা নদী বয়ে চলেছে। এই মন্দির আর এই যমুনা নদী বয়ে চলেছে। যমুনা নদী বয়ে চলেছে আমার পেছন দিয়ে। আজকে 28 তারিখ। আমরা আজকে উত্তরকাশী থেকে গঙ্গোত্রী যাচ্ছি। সকাল 7টায় বাস ছাড়বে, পেছনেই বাস দাঁড়িয়ে আছে। এই বাসেই আমরা যাব গঙ্গোত্রী। আজকে গঙ্গোত্রী থাকবো, কালকে গঙ্গোত্রী থেকে বেরিয়ে এসে আমরা কেদারনাথ অভিমুখে যাত্রা করব। একটা জিনিস যেটা আমি এখানকার লোকের সঙ্গে আলোচনা করে বুঝলাম, প্রত্যেকটা ধাম, যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ যেতে যাওয়া আসা করতে 2 দিন করে সময় লাগে। তাহলে 4টে ধামের যাওয়া আসায় 8 দিন, আর 1 দিন করে ওখানে রেস্ট নিতে হবে। 8 4 12, হরিদ্বারে 2 দিন, 14। যেহেতু আমরা কেদারনাথে 3 দিন থাকবো বলেছি, তাই জন্য আমাদের ট্রিপটা 17 দিনের হয়েছে এবং বাড়ি ফেরার 2 দিন নিয়ে 19 দিনের ট্রিপ হয়েছে। তো এই যে ট্রিপটা এরকমই করা বেটার, তা নাহলে এইখানকার যা বাস জার্নি আর এখানকার যা রাস্তার অবস্থা খুব টায়ারসাম হয়ে যাবে। মানে আমি সবাইকে এক্সপেক্ট করব, প্রোগ্রাম করলে 2 দিন করে যাতায়াতে সব যায় 4টে ধামে 2 দিন করে রাখবেন, আর 1 দিন করে রেস্ট অবশ্যই রাখবেন প্রত্যেকটা জায়গায়। উত্তরকাশী বাস স্ট্যান্ড ওই দূরে। যে হোটেলটাকে ফোকাস করছি, এই হোটেলে গতকাল রাত্রিবেলায় ছিলাম। আজকে বাস ছাড়বে সকাল 7টায়, আমাদের হয়ে গেছে, তাই আমরা বেরিয়ে চলে এলাম। আর এই যে বাসটা, এই বাসটা যাবে গঙ্গোত্রী, সকাল 7টায় ছাড়বে আর গিয়ে পৌঁছাবে বেলা 12টায়। এই চারপাশে বাস স্ট্যান্ডের ছবি।
মাঝপথে বাস দাঁড়ানোতে সেইখানে একটু ছবি পাওয়া গেছে, ছবি তোলার সুযোগ পাওয়া গেছে। এই গঙ্গা বহুক্ষণ ধরে চেষ্টা করছি, কিন্তু আমাদের পথের ডান দিকে থাকার জন্য গঙ্গার ছবি পাইনি। এই হচ্ছে গঙ্গা, পরে আবার তুলব গঙ্গা। এখানে এখন আমরা এসছি, এই পা ডুবিয়ে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড ঠান্ডা জল, পা পুরো জমে যাচ্ছে মনে হচ্ছে। এই গঙ্গার ঘাট আর এই মন্দিরে যাবার রাস্তা, উপরে গিয়ে এই মন্দির। আমরা এখন পুজো দিলাম, মন্দির পুরো খালি ছিল। পুজো ভালো করে পুজো দিয়ে দর্শন করে চলে এলাম। এইদিকে মন্দির, এই মিনিট দুয়ে হাঁটলে মন্দির। এদিকে বাস স্ট্যান্ড, মিনিট দুয়ে হাঁটলে বাস স্ট্যান্ড। আর এই হচ্ছে আমাদের খাবারের দোকান। আর ঠিক খাবারের দোকানের সামনে থেকে এই সিঁড়ি উঠে যাচ্ছে আমাদের ঘর। এই ঘরটা দাম ভাড়া নিচ্ছে 600 টাকা করে। আমি আর বাবু এই ঘরটায় আছি আজকে। সিঁড়ি দিয়ে উঠে এলাম আমাদের ঘরে। আমাদের ঘর, বাবু হিসেব লিখছে, দিনপঞ্জিকা লিখছে। এই হচ্ছে আমাদের ঘর, ছোট্ট ঘর। ঘরটা খুব গরম কিন্তু খুব ভালো ঘর। আর এই হচ্ছে বাথরুম, গিজার আছে। এইটাই আমাদের মেন ক্রাইটেরিয়া, গিজার থাকতে হবে। গঙ্গার জল বেরোচ্ছে একটা ছোট্ট জায়গার মধ্যে দিয়ে, কি কারেন্ট! আর মাঝখানে একটা কত বড় পাথর পড়ে আছে। পাথরটা নিশ্চয়ই কোনোদিন পড়েছে এবং এখান থেকে বেরোচ্ছে জলটা, এই দিক দিয়ে এসে এইদিকে বেরিয়ে যাচ্ছে নিচে। এই জায়গাটা খুব পাথুরে জায়গা এবং খুব ডিপ। এইখানে জলের এক রূপ, শান্ত, সব গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, আস্তে আস্তে বয়ে যাচ্ছে। আর ঠিক সুরজকুণ্ডে গিয়ে জলের ওই রূপ দেখলে ভয় লাগে, এবং জলের রূপ কিরম বদলায় এইখানে বোঝা যাচ্ছে। জলের আঘাতে পাথর তৈরি দিয়ে গঙ্গার কি ভয়ঙ্কর রূপ, তার কি ক্ষমতা, এটা যদি দেখতে হয় তাহলে পরে এই আমরা সামান্য একটু প্রমাণ পাচ্ছি। এই যে পুরো জায়গাটা, এই যে পাথরগুলো, এগুলো সব গঙ্গার জলের মানে প্রবাহের ধারায় তার যে আঘাত, তার আঘাতে এইভাবে ক্ষয়ে ক্ষয়ে গিয়ে এক বিচিত্র রূপের আকার ধারণ করেছে। এখান থেকে দেখা যাবে বাবু। গুড মর্নিং। আজকে 30 তারিখ। আমরা এখন সোনপ্রয়াগে হোটেলে উঠেছি। কাল রাত্রে এসে পৌঁছেছি। গতকালকে ভোর 6টায় আমরা গঙ্গোত্রী থেকে বেরিয়ে রাত্রিবেলা 8:30 নাগাদ এসে পৌঁছেছি সোনপ্রয়াগ। এবং আসার পরে একটি হোটেল ঠিক করে হোটেলে উঠেছি। যদিও হোটেলটা খুব একটা ভালো নয়, কিন্তু ঠিক আছে, দু একবার ঠকা ভালো। আর এই হচ্ছে মোটামুটি হোটেল পাড়া। এটা হচ্ছে সোনপ্রয়াগের হোটেল পাড়া। এখানে সব হোটেল আছে এবং হোটেলগুলোর রেট ভ্যারি করে, দরদারি প্রচুর চলে। আর
খাওয়া দাওয়া বেশ কস্টলি। এই হচ্ছে রেজিস্ট্রেশন সেন্টার। যারা এখান থেকে যাত্রা করবে পায়ে হেঁটে সকালবেলা লাইন দিয়ে এখান থেকে এই আমাদের QR কোডটা স্ক্যান করবে, যারা অনলাইন রেজিস্ট্রেশন করে নিয়ে এসে বেরিয়ে যাবে, যাত্রা শুরু করবে এখান থেকে। এখানে আর একটা জিনিস হলো, ঠান্ডা মোটামুটি ভালোই আছে। মাথার ওপর দিয়ে হেলিকপ্টার অহরহ উড়ে যাচ্ছে, প্রচুর হেলিকপ্টার সার্ভিস। লোকের ভিড় সেরকম নেই, এখন কমে গেছে অনেকটা। কালকে হয়তো আরেকটু বেশি কমে যাবে। দেখা যাক কালকে আমাদের ট্রিপটা কীরকম হয়। সকালবেলায় গঙ্গোত্রী থেকে ভোর 6:30টায় স্টার্ট করে আমরা এসে পৌঁছালাম উত্তরকাশী। পুরো 4 ঘন্টা লাগলো, গাড়িতে বাস পাইনি। যাই হোক, ওখানে এসেই সঙ্গে সঙ্গে একটা গাড়ি ঠিক করে আমরা রওনা দিয়েছি শ্রীনগরের পথে। এই 4 ধাম যাত্রাতে পথে অনেক বন্ধু আপনা আপনি চলে আসেন, সঙ্গ দেন। এরকমই দুজনকে আমরা পেলাম, যারা এসছেন অন্ধ্রপ্রদেশ থেকে, যাচ্ছেন তারা কেদারেই যাচ্ছেন। তার সঙ্গে যোগ হয়ে যাওয়াতে এবং উত্তরকাশী ট্যাক্সি স্ট্যান্ডে এসে একটি নেপালি ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। তিনিও আমাদের সঙ্গে চলেছেন। আমরা 5 জনে মিলে গাড়িটা ভাড়া করে চলেছি এখন শ্রীনগরের পথে। এই যাওয়ার পথে সদ্য ছেড়েছি উত্তরকাশী কিছু দৃশ্য। এখান থেকে লোকে যায় গিয়ে এই পন্টন ব্রিজ ক্রস করে ওই পার থেকেই সব জিপগুলো দাঁড়িয়ে রয়েছে। এই জিপে করে গৌরীকুণ্ডে চলে যাওয়া যায়, ওইখান থেকে হাঁটা। এই হচ্ছে মেন গেট কেদারনাথ যাত্রার। এইখান থেকে রেজিস্ট্রেশন চেক করে সবাইকে ছাড়ে। আজকে ভিড় নেই, খালি রেজিস্ট্রেশন। ঘোড়াও আছে, প্রচুর ঘোড়া জিজ্ঞেস করছে সস্তে রেট, সলিড ঘোড়া, সস্ত ঘোড়া, ডিসকাউন্ট রেট, অনেক কিছুই বলছে। কিন্তু আমরা হেঁটেই যাব ঠিক করেছি। দেখা যাক কত দূর হেঁটে যেতে পারি। আমি আর বাবু এখন মেন গেটে পৌঁছেছি। মিটার রাস্তা, কিন্তু আমাদের কিছু লোক যারা ইউজ করেছেন এই টয়লেট, তারা এইখানে দেখছেন যে টয়লেট ইউজ করার পরে তারা পরিষ্কার করে শুকনো করে কাপড়গুলো এখানে গুঁজে রেখে দিয়ে চলে গেছে। অদ্ভুত একটা অশিক্ষিতর প্রমাণ। আমার যতদূর মনে পড়ে এই ওয়াটার ক্রসিংটা অব্দি অয়ন হেঁটেছিল এবং এরপর ওকে একটা পিট্টু করে দেওয়া হয়, সুপর্ণাকে ঘোড়ে করে দেওয়া হয়। এরপর থেকে আমি হেঁটে গেছিলাম, বাকি সবাই ঘোড়াই গেছিল আমার যতদূর মনে পড়ে। আমরা এসে জঙ্গলচট্টি পৌঁছলাম। এইটা কত কিলোমিটার হবে? 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার আমরা চলে এসেছি 1 ঘন্টা 40 মিনিটে। ভালো যাচ্ছি, কোনো অসুবিধা নেই। রাস্তা খুব ভালো, খুব একটা চড়াই নয়। লাগেজ আমরা একটা নিয়ে এসেছি, একটা রেখে এসেছি। পালা পালা করে নিয়ে যাব। ঘোড়ারা খুব অসুবিধে ক্রিয়েট করছে, দুম ধাক্কা মারছে যাওয়ার সময়, ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে। আদারওয়াইজ যাওয়াটা কোনো প্রবলেম না, খুব একটা স্টিফও নয়, হাঁটায় কোনো অসুবিধা হচ্ছে না। এখন বাজে 9টা, আমরা স্টার্ট করেছি 6টা। তাহলে 3 ঘন্টায় আমরা 50%-এর ওপর কভার করে নিয়েছি, প্রায় 11 কিলোমিটার। আর 10 কিলোমিটার বাকি এখানে দেখা যাচ্ছে। এরপর ছোটি লিঞ্চলি, তারপর বেস ক্যাম্প পার করে এসেছি ভীমবালির সামনে, ছোটি লিঞ্চলি, তারপরে কেদারনাথ। আমাদের যাওয়ার স্পিড ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক পৌঁছে যাব, আমরা টাইম মতো পৌঁছে যাব। হেঁটে যাওয়াতে কোনো অসুবিধা হচ্ছে না। একমাত্র অসুবিধে যেটা হচ্ছে সেটা হলো ঘোড়াদের। ঘোড়ারা খুব অসুবিধে ক্রিয়েট করছে। এটা মেন ব্রিজ, যেটা আমরা ওপার থেকে এপারে এলাম।
এবং এই ব্রিজটা তৈরি করার আগে যেটা ছিল রাস্তাটা ওপাশ দিয়ে ছিল, এখন রাস্তাটা এপাশ দিয়ে হয়ে গেছে। এখানে গঙ্গার প্রচণ্ড রুদ্রমূর্তি, প্রচণ্ড রাত এবং খুব ভোরতে জল নেমে যাচ্ছে। উপরে কিছুটা হলেও কেদারনাথের যে শহরটা সেটা দেখা যাচ্ছে। তো আমি জানি না মোবাইলে আসবে কিনা, মোবাইলে আসবে না, চেষ্টা চলছে নিয়ে আসার। আর এই আমরা এদিক দিয়ে এলাম, পুরো রাস্তা চলে এসছি আমরা। এটা GMVN এর রেস্টুরেন্ট ভীমবালিতে। আমরা প্রায় 12 কিলোমিটার চলে এসেছি। এখানে একটা আশ্চর্যের এই দেখলাম, ভীমবালিতে এই রেস্টুরেন্টের সঙ্গে থাকার জায়গা আছে। এটা অনেকেই জানে না, আমরাও যেরকম জানতাম না, এবং GMVN থেকেও এরকম কিছু বলেনি যে ভীমবালিতে এত ভালো থাকার জায়গা আছে। খুব ভালো। ইনি হচ্ছেন ম্যানেজার। नमस्कार, जय श्री केदार। इनके काछ থেকেই आप लोग आइएगा केदारनाथ की यात्रा पे। आपकी सेवा में हर बार हर पल तत्पर तैयार रहते हैं। जय श्री केदार। জয় শ্রী কেদার। ভীমবালিতে এত ভালো থাকার জায়গা আছে আমাদের, আমরা যদি আগে জানতাম তাহলে আমরা কালকে ভীমবালি চলে আসতাম, আজকে সকালে এখান থেকে আমরা কেদারনাথ যেতাম। তো এই জায়গাটার একটা প্রচণ্ডভাবে দরকার। कितना आदमी का रहने का बंदोबस्त हो जाएगा इधर? यहाँ पे 150 लोग 150 पिलग्रिमेर থাকার ব্যবস্থা এখানে আছে। খানা পিনা का ব্যবস্থা भी है? ये रेस्टोरेंट है हमारा, हर समय हमारा रेस्टोरेंट खुला रहता है। তাহলে এখানে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা দুটোই আছে। এটা জানতে পারলে অনেকেই এটাতে ব্রেক করে আরামসে যেতে পারে। এইটার একটা বৃহৎ প্রচার দরকার। এই অলকানন্দা নদী, এই পুল পার হয়ে এখন আমরা একে বাঁধিয়ে রেখে চলে যাব কেদারের পথে, এবং এর জন্যই কেদারের রাস্তার দৈর্ঘ্যটা অনেকটাই বেড়ে গিয়েছে। ভয়ঙ্কর স্রোত দেখতে পাচ্ছ, এখান দিয়ে চলে যাচ্ছে নদী। এইবারে আমরা প্রায় অর্ধেক রাস্তা, এখনো বোধ হয় পুরোটা আসিনি, এলে পরে বাকিটুকু দেখা যাবে আবার। এই আমার সঙ্গে রানা আছে, রানা ছবি তুলছে। কেদারনাথ এরিয়াতে ঢুকলাম, কিন্তু চারপাশ দেখে তো খুব একটা পরিষ্কার বলে কিছুই মনে হচ্ছে না, সবই নিউ কনস্ট্রাকশন হচ্ছে দেখতে পাচ্ছি। যাই হোক, সারাটা দিন পরে কত ঘন্টা লাগলো পরে ভিডিওতে বলবো। বেরিয়েছিলাম 6টার সময়, এখন চলেছি। ভাই রানাবাবু আছেন সামনে, এখানে জায়গা পাওয়া যাচ্ছে, ডরমেটরি দুই জায়গাতেই দেখলাম ডরমেটরি। আর রানা চলেছে আগে। হ্যাঁ আসছে, ওই আমাকে ডাকছে। দেখি আকাশে একটু একটু মেঘ, ও মেঘ রোজই থাকে। চলেছে এই চারপাশের দৃশ্য দেখতে পাচ্ছ, সব হচ্ছে। আর শরীর আর চলছে না। ওই যে দূরে কেদারজির মন্দির, জয় বাবা কেদার। অবশেষে এসে পৌঁছেছি। 68 বছর পার করে কেদারের ইচ্ছা, কেদার বাবা আমার ইচ্ছা পূর্ণ করেছেন। এই দেখতে পাচ্ছ তোমরা, আশা করি বড় হচ্ছে না। ঠিক আছে, রানা ডাকছে পরে। আমরা আজকে 3:30 নাগাদ এসে পৌঁছলাম। তবে 55 বছর বয়সের পরে খুবই টাফ জার্নি।
যাই হোক কোনো রকমে ম্যানেজ করে হেঁটে আস্তে আস্তে হেঁটে প্রচুর সময় নিয়ে 6টায় স্টার্ট করে 3:30টায় পৌঁছেছি, বুঝতেই পারছেন 9.5 ঘন্টা পৌঁছে এলাম। এখানে এসে একটু অদ্ভুত সিচুয়েশন ফেস করলাম, সেটা হলো মন্দিরের আশপাশে যে হোটেলগুলো যেগুলো থেকে মন্দির দেখতে পাওয়া যায় শুয়ে শুয়ে, আগ্রা হাউস, রাজস্থান হাউস, এগুলো এই দুটোই বন্ধ হয়ে গেছে। এরা সব বন্ধ করে প্যাক আপ করে চলে গেছে। একটা রুম খোলা রেখেছে, সেটাতে দেখা যাচ্ছে 10টা বেড এবং 10,000 টাকা করে চাইছে। তো আমরা নিউ বিকানের হাউস, ওখানে 5,000 টাকা করে রুম পেয়েছি। বাকি সব রুম, অনেকগুলো হোটেল বন্ধ হয়ে গেছে আশপাশে। GMVN এর খোলা আছে, কিন্তু প্রাইভেট হোটেল অনেকগুলো বন্ধ হয়ে গেছে, সব দিওয়ালি মানাতে গেছে বলছে এখানকার লোক। যাই হোক আমরা এসে পৌঁছলাম, সবই শিব ঠাকুরের ইচ্ছে। ঘরও পেয়ে গেলাম, দর্শনও করলাম। কালকে সকালবেলা পুজো দেবো, পুজো দিয়ে আমরা হেঁটে ফিরতে পারবো না, কারণ আমি যে রাস্তা দেখে এসেছি আমার হাঁটু পারমিট করবে না। তাই জন্য আমরা ঠিক করেছি হেলিকপ্টারেই ফিরব। এই বাবার মন্দিরের চত্বর, এখনও কত লোক। এ হয়তো কিছুই নয়, কিন্তু তবুও আমার চোখে তো যথেষ্টই লোক। এই বাবার মন্দির, এই জয় ভোলেনাথ। রানা ঘর খুঁজতে গেছে এখানে, এখন ঘরের খুবই অভাব, সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক জায়গায় বন্ধ হয়ে গিয়েছে। তো রানা চেষ্টা করে যাচ্ছে, ও তো ওর মতো করে চেষ্টা করে। এগুলো অবশ্য আমার দ্বারা হতো না। হ্যাটস অফ রানা। রানার সঙ্গে এসেছিলাম বলে এত সুন্দর। আমার 4টে ধামের 3টে ধাম হয়ে গেল, বাকি যা আছে। জয় বদ্রীনাথ। আশা করি তিনিও আমার ইচ্ছা পূরণ করবেন। এই হচ্ছে জয় কেদার, জয় কেদার। মন্দিরের পিছনে এটা সেই ভীমশিলা, যে ভীমশিলার জন্য 2003 সালে প্রচণ্ড জলোচ্ছ্বাস এখানে এসেছিল। সেই বাঁধ ভাঙা জল এসে মন্দিরটাকে কোনো ক্ষতি করতে পারেনি, কারণ সমস্ত জল এসেই শিলাতে আঘাত খেয়ে দুপাশ দিয়ে বেরিয়ে গিয়েছে। বাবার কৃপা এইটাই, এর চেয়ে বড় কৃপা আর কিছু হয় না। আর এই পিছন থেকে এই মন্দির যা রক্ষা করেছে এই ভীমশিলা। সন্ধে হয়ে আসছে, সন্ধে হয়তো হয়নি, কিন্তু পাহাড় তো আলো কমলেই চলে যায়। পিছনে এই যে 3টে বরফে ঢাকা চূড়া দেখা যাচ্ছে, 3টেই নাম আছে, তবে আমি তো জানি না। বাবার উঠোনেই দিওয়ালি মানানো হচ্ছে, এর চেয়ে ভালো দিন আর হবে না। গুড মর্নিং। আজকে 1 নভেম্বর। আমরা কালকে সন্ধ্যে 7:15টায় খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ে ভোরবেলা 2টোর সময় ঘুম থেকে উঠি এবং 2:30টার মধ্যে মন্দিরের বাইরে এসে লাইন দিয়ে দিই। 4টের সময় মন্দির খোলে। আজকে স্পেশাল টাইমিংস করেছে, কারণ প্রচুর ভিড় হয়ে গেছিল, অনেক লোক এসছে। আর তার মধ্যে আবার হোটেল নেই, হোটেল কম। তো দেখলাম একদল লোক সারা রাত্রির ওই চাতালের ওপর আগুন জ্বালিয়েই কাটিয়েছে। যাই হোক আমরা 4টের সময়, 2:30 3টের সময় লাইন দিলাম। ঠিক 4টের সময় মন্দির খুললো। খোলার সাথে সাথে আমরা লাইন দিয়ে ঢুকলাম এবং কি অসাধারণ যে
ভেতরে আমরা পুজো করেছি সে বলে বোঝাতে পারবো না। একদম সঙ্গে সঙ্গে ভেতরে যেতেই এক পুরোহিত আমার হাত থেকে ফাঁস করে ওইটা নিয়ে নিল, প্রসাদটা নিয়ে নিল, নিয়ে ওকে বললাম ইসকো প্রসাদি বানা দাও। সে নিজে পুরো শিলার ওপরে প্রসাদ ছুঁয়ে দিল এবং পুজো করে দিল। তারপর আমার কাছ থেকে দক্ষিণা নিয়ে নিল এবং আমাকে বলল আমি মাথা টেকো। মাথা টেকো মানে আমি নিচু হয়ে প্রায় হাঁটু গেড়ে বসে পুরো শিবের যে মূর্তির ওপরে মাথা ঠেকিয়ে আমি প্রায় 2 মিনিট দাঁড়িয়েছিলাম, 2 মিনিট শুয়েছিলাম ওখানে। খুব সুন্দর দর্শন হলো। যত মনের মনস্কামনা, যত মনের ইচ্ছে সব জানালাম বাবাকে। জানিয়ে যখন উঠলাম দেখলাম আমার পেছনে অনেক লাইন হয়ে গেছে, তাই আর বেশিক্ষণ সময় না নিয়ে আমি বেরিয়ে এলাম। বেরিয়ে এসে পেছনে ভীমশিলায় গেলাম, নমস্কার করলাম। নমস্কার করে আমার জরিদার বাবুকে খুঁজে বেড়ালাম, খুঁজে পেয়ে দুজনে আমরা এসে হোটেলে উঠলাম। তখন বাজে 4:32। আগের দিনই বলেছি আমরা 6টার মধ্যে হেলিপ্যাড পৌঁছবো। তো যাই হোক, আলোচনা করে যেটা আমরা জানতে পেরেছিলাম হেলিপ্যাডে নাকি 6টার মধ্যে পৌঁছলে জায়গা পেয়ে যাওয়া যায়। 6টার সময় গিয়ে দেখলাম আমাদের মতো আরও 100 জন। তো আমি আর বাবুর সঙ্গে সঙ্গে ডিসিশন চেঞ্জ করে বললাম চল হেঁটেই নামছি। এখন অসুবিধা সেরকম কিছুই হচ্ছে না, বরং হেলিকপ্টারে নামলে আমাদের একটু অসুবিধাই হতো, ব্যাক করে সোনপ্রয়াগ আসতে হতো, কারণ আমাদের লাগেজ আছে সোনপ্রয়াগে, এসে আবার যেতে হতো। যাই হোক, এখন নামাটা খুব একটা কঠিন নয়, নামাটা একটু ইজি। নামছি, ভালোই নামছি। দেখা যাক কতক্ষণে গৌরীকুণ্ড পৌঁছে। হ্যাঁ, এই সেই মেইন জায়গা যেখানে 2003-এর সেই ভয়ঙ্কর বন্যার পরে পথ থেকে ঘুরিয়ে এইখান থেকে অলকানন্দার উপর দিয়ে একটা টেম্পোরারি ব্রিজ বানিয়ে এখন এখান দিয়েই যাতায়াত হয়। এই রাস্তাটা ঘুরে গেছে এই অলকানন্দা নদী। এইখান থেকে পা ধুচ্ছি আমরা, রানা আগে আছে। আমরা চলেছি এখন রুদ্রপ্রয়াগ শহরের এই গলির ভেতর দিয়ে, একটু হাঁটতে হবে। যাচ্ছি মন্দাকিনী আর অলকানন্দার যে সঙ্গমস্থল সেটা দেখতে। রুদ্রপ্রয়াগ শহরে এসেছি, এত কাছাকাছি রয়েছি, অথচ এই ছবিটা তুলবো না, এটা ঠিক মনটা জানি কেমন করলো, তাই চলে এসেছি এই ছবিটা তুলে নিয়ে যেতে। এই হচ্ছে রুদ্রপ্রয়াগ শহর। হচ্ছে অলকানন্দা আর মন্দাকিনী, এই দুটো নদীর সঙ্গম স্থল। এটা ডান দিকে যে নদীটা দেখা যাচ্ছে এটা অলকানন্দা, আর বাঁ দিক থেকে যে নদীটা আসছে এটা হচ্ছে মন্দাকিনী। এরা দুজনে মিলে এবারে বয়ে চলবে অলকানন্দা নাম নিয়েই। দেবপ্রয়াগে গিয়ে এই অলকানন্দার সঙ্গে ভাগীরথীর মিলন হবে, তারপরে সেই প্রবাহ গঙ্গা নামে বয়ে যাবে। অলকানন্দা আর মন্দাকিনীর যে মিলনস্থল সেইখানে এই ডান দিক দিয়ে এই বয়ে আসছে অলকানন্দা, আর শান্ত তার জল এইখান দিয়ে বয়ে চলেছে। এই তার জল এইবারে ধীরে ধীরে সীমানার আগে, আর একটু অশান্ত রূপ, এই অশান্ত রূপ দিয়ে এবারে মিলেছে এই যে বাঁ দিক থেকে আসছে ভাগীরথী, মন্দাকিনী, এই মন্দাকিনীর সঙ্গে মিশে গিয়ে এ বয়ে চলেছে মন্দাকিনী নামে। এরপরে সেই মন্দাকিনী দেবপ্রয়াগে গিয়ে মিশবে ভাগীরথীর সঙ্গে, তখন এর নাম হবে গঙ্গা। এটা হচ্ছে
মন্দাকিনী নদী। এই মন্দাকিনী নদী এসে মিশল এই অলকানন্দার সঙ্গে, এরপরেই তারা মিলিত প্রবাহে চলেছে। এই মিলন বিন্দু হচ্ছে এইটা। সদ্য ধস নামা রাস্তার ভেতর দিয়ে যাচ্ছি বদ্রি যাওয়ার পথে। এই তো লাল দেখা যাচ্ছে। अंकल जरा यही बदलिएगा। लेने दो मोहन को, बोलो। ये পথের ধারে নাম না জানা একটা ঝোড়া উপর থেকে ঝরে পড়ছে। সকালবেলায় হল্টে এসেই এটাকে দেখতে পেলাম, ভালো লাগলো। বদ্রীনাথের মন্দির, লাইনে দাঁড়িয়ে আছি, সামনেই মূল গর্ভগৃহ। যতটুকু পারবো ছুটে নিয়ে যাচ্ছি। যাও বদ্রীনাথের লাইটিং, চেঞ্জিং লাইট মন্দিরটাকে আরো সুন্দর করে তুলেছে। ঘুম টানলেই ফেটে যায়। আমার এটা ভালো না ক্যামেরা, না ঘুম টানলেই ফেটে যায়। এই কথা डिस्ट्रिक्ट लिखिएगा। এখানে গঙ্গার এই ধারাতে জলপ্রবাহ কমানো বাড়ানো হয়, কারণ সকালবেলায় যখন দেখেছিলাম তখন এই চড়াটা এতটা দেখা যায়নি, অনেকখানটা চড়া বেরিয়ে এসছে, তখন সামান্য একটু ছিল, কিন্তু বিকালবেলাতে এখন জলপ্রবাহ কমে যাওয়াতে চড়াটা এপাশ দিয়ে আরও বেশি করে জেগে উঠেছে। গুড মর্নিং। আজকে 3 ডিসেম্বর। আমরা আজকে হরিদ্বারে এসে কাল রাতে পৌঁছেছি হরিদ্বারে। আজকে হরিদ্বারেই আছি। কালকে আশা করছি ট্রেনের টিকিট হয়ে যাবে, আমরা বাড়ি ফিরে যেতে পারবো। কালকে সকালবেলা আমরা বদ্রীনাথ থেকে বেরিয়েছিলাম প্রায় 6টার সময়। বেরিয়ে একটি গাড়ি ধরে আসি, মাঝে একটা রাস্তায়, কোন জায়গাটা ঠিক আমার মনে নেই,
মোস্ট প্রবলি ওই রুদ্রপ্রয়াগের কাছে আমাদের বাসে চড়িয়ে দেওয়া হয়। গাড়িওয়ালাই বাসের ব্যবস্থা করে বাসে চড়িয়ে দেয়, এবং সেই বাস নেমেছে যখন এত রাস্তায় জ্যাম, তপবনে জ্যাম, ঋষিকেশে জ্যাম, হরিদ্বারে অবশ্য অতটা জ্যাম পাইনি, কিন্তু এই দুটো জায়গায় এত জ্যাম। প্রায় কালকে আমরা 6টায় বেরিয়ে 8:30টার সময় আমরা হরিদ্বার পৌঁছেছি। এটা খুব টাফ জার্নি হয়ে গেছিলো। রাস্তার অবস্থা মাঝে মধ্যেই খারাপ, খুব একটা ভালো নয়, মাঝে মধ্যে খারাপ মানে বেশ খারাপ, যার জন্য গাড়ি স্লো হয়ে যাচ্ছে। আর বাস যেরকম চলছে ঠিকই আছে, বাস আছে, গাড়ি আছে, সবই আছে, কিন্তু জ্যাম আর রাস্তা খারাপ, এই দুটো মিলে প্রায় আমাদের জার্নিটা 14 ঘন্টা থেকে 15 ঘন্টা জার্নি হয়ে গেল বদ্রীনাথ থেকে হরিদ্বার এসে পৌঁছে দেখলাম প্রচুর ভিড়। আমি দেখাচ্ছি আপনাকে, আমরা গঙ্গার ঘাটে একটা হোটেলে আছি, হোটেলটার নাম তীর্থ হোটেল, এবং প্রচুর লোকের সমাগম এখানে। সবই দেখতে পাচ্ছি রাজস্থানী আর গুজরাটি, এদের বেশি ভিড় এখানে। এবং গঙ্গার ঘাটে যা দেখছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা পলি পড়েছে, এই জায়গাটা খুব একটা ভালো করে পরিষ্কার করেনি, এবং গঙ্গার ফ্লো এখানে বেঁধে গেছে। ওই দিকটা গঙ্গার ফ্লোটা আছে, কিন্তু এই পাশটা নেই। যাই হোক, হরিদ্বার এখন মানে ভিড়ে ভিড়াক্কা জায়গা, যথারীতি আজকে আরও জায়গার টানাটানি হবে, কারণ পাহাড়ে যমুনোত্রী, গঙ্গোত্রী এবং কেদারনাথ 3টে বন্ধ হয়ে গেছে, কেবল বদ্রীনাথ খোলা আছে। এই 3 পাহাড়ের থেকে সব যাত্রী নেমে আসবে আজকে। বদ্রীনাথে কিছু ভিড় আছে, তারাও 1-2 দিনের মধ্যেই নেমে আসবে, যার জন্য আশা করা যাচ্ছে, কালকে হোটেলওয়ালার সঙ্গে কথা হচ্ছিল যে আজকে ভিড় আরও বাড়বে। এই হচ্ছে হরিদ্বারের হর কি পৌড়ি ঘাট, সামনে গঙ্গা দেবীর মন্দির, আর উল্টো দিকে এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে ব্রহ্মার মন্দির। আর এই হর কি পৌড়ি ঘাটের সিম্বল এই যে ঘড়ি। এখন প্রচুর যাত্রী তারা গঙ্গার ঘাটে স্নান করছেন। নতুন ব্রিজ করে দিয়েছে ওপরে, লোকামান্য। এখানে রানা দূরে দাঁড়িয়ে আছে, এটাই খুঁজছিলাম আমরা। এই হচ্ছে হর কি পৌড়ি ঘাট, দূরে বিভিন্ন মন্দির ইত্যাদি দেখা যাচ্ছে। এটা না হলে পরে হরিদ্বারের কোনো চিহ্ন নেই। যেমন বেনারসের দশাশ্রমের মূল, তেমনি এখানে হরিদ্বারের এই হর কি পৌড়ি মূল। গুড মর্নিং, হরিদ্বার থেকে বলছি আমি আর রানা। এই যে রানাবাবু, গতকাল রাত্রি 8টার সময় এসে পৌঁছেছি হরিদ্বারে। রানাবাবু আগে থেকে ঠিক করে মানে জানা হোটেল তীর্থ হোটেল, সেখানে এসে উঠেছি একদম হর কি পৌড়ির গায়ে। আর আমাদের হোটেলের বারান্দা থেকে এই হচ্ছে গঙ্গা,
তবে এখন গঙ্গা খুব অপরিষ্কার, এইখানে চড়া পড়ে আছে, সেগুলো তো ঠিক হয়নি। লোকের ভিড় অসংখ্য, কারণ উত্তরাখণ্ডের সমস্ত ধামগুলোই বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র বদ্রীনাথ ছাড়া। শুধু গাড়ি ফাড়ি সমস্ত কিছু নেমে এসে হরিদ্বারেই থাকছে, এই জন্য ভিড় অত্যন্ত বেশি। যাই হোক, হোটেলটা অত্যন্ত ভালো, A-ক্লাস একটি হোটেল, আর শরীরও বেশ ফিট। এখন ঝরঝরে লাগছে, কারণ কালকে রাত্রিবেলা একটা নিশ্চিন্তে ঘুম হয়েছে যে সকালবেলা উঠে যেতে হবে না, হাঁটাহাঁটি করতে হবে না, আর এখন পুরো ছেড়ে দিয়েছে শরীর। কাজেই আজ বিশ্রামটুকু খুব দরকার ছিল। সারাদিন আজকে আছি এখানে, আর বেরোবো। আজকে তৎকালে টিকিট করতে দেওয়া হয়েছে, পাওয়া গেলে পরে আগামীকাল বেরিয়ে যাব, নাহলে পরে দেখতে হবে অন্য কোনো ব্যবস্থা। কারণ আমাদের টিকিট আছে 8 তারিখ, এতদিন পর্যন্ত, আজকে মাত্র 4 তারিখ, এতদিন বসে থেকে কোনো সময় নষ্ট, পয়সা নষ্ট, সবই নষ্ট। যাই হোক, ভালো থাকো সবাই, আমরা ভালো আছি।